প্রিয় দর্শক শ্রোতা, আলাইকুম ও রহমতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 186তম ফেসবুক লাইভে। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্রেন টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং একজন ব্রেন টিউমারের রোগীর সফল কেস আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে যে অবস্থায় আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের প্রিয় বন্ধুদের কাছে আমাদের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে আজকের এই ফেসবুক লাইভটি সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রেখে আমরা চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদ রুহুল ইসলাম ভূঁইয়া স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। জি স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ফেসবুক লাইভে এই জটিল এবং ক্রনিক রোগগুলো বিস্তারিত আলোচনা করে আপনি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সকলে আপনার এই আলোচনা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছেন। এজন্য আমরা বারবার আপনার পছন্দের টপিকগুলো নিয়ে আমরা হাজির হই প্রতি সপ্তাহের সোমবার রাত 10টায়। আজকেও আমরা হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় ব্রেন টিউমারের উপর আলোচনা করবেন। যে আলোচনায় উঠে আসবে একজন ব্রেন টিউমারের চিকিৎসার ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ ঔষধ, সেই ঔষধগুলো কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে নির্বাচন করলে রোগীর আরোগ্য হয়, সেই বিষয়গুলো আজকের মূল আলোচ্য বিষয়। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন রোগিনী। তিনি আপনার এই সফল কেস হিসাবে তিনি আমাদের সম্মুখে তার নিজস্ব মতামত দিবেন এবং এই হোমিওপ্যাথিক চিকিৎসার যে সাফল্য, যে সফলতা রয়েছে সেটা ফুটে উঠবে। স্যার, আজকের আলোচনা স্যার প্লিজ শুরু করবেন, প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় চিকিৎসক বৃন্দ, দূরে নিকটে যারা দেখতেছেন, সবাইকে আমার পক্ষ তারপরেও আমি সালাম জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে আমাদেরই একজন রোগিনী, যাকে আমি মা বলে সম্বোধন করি এবং করে যাব। সেই রোগিনীর সে সুদূর গাইবান্ধা থেকে উপস্থিত আছে এবং তার স্বামী একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা, সেও উপস্থিত আছে আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আমাদেরকে অত্যন্ত আশান্বিত করেছে এবং আমাদেরকে আলোর পথ দেখাবে বলে আমরা আশা করি। তার সাথে সাথে আজকের এই আলোচনায় পূর্বে আমি আপনাদেরকে একটি সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটা হলো, আপনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচন। সরকার বাহাদুর গতকালকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে তার নিজস্ব দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে আপাতত 6 মাসের জন্য আমাদের এই কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছেন। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আমরা সেই চেয়ারম্যান সাহেবকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা ধন্যবাদ দিয়ে উনার পাশে
দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তার সাথে সাথে সরকার বাহাদুরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং উনি এসেছেন 6 মাসের জন্য। আমি আশা করব সকল হোমিওপ্যাথিক সমাজ আপনারা দয়া করে আপনারা ওনাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতাই আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সুতরাং আমাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির যেন অবসান ঘটে। আমরা আমাদের নতুন চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ করব। আপনারাও ওনাকে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ। এবার আজকে আমাদের প্রথম আলোচনা ব্রেন টিউমার। তারপরে ব্রেন টিউমারের উপরে একটা সফল কেস নিয়ে আলোচনা। আপনারা জানেন ব্রেন টিউমার এটা একটা মরণ ব্যাধি, মরণ ঘাতী একটা রোগ। এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা রোগ। এই রোগটা কোথায় থাকে? ব্রেইনের ভিতরে, মগজের ভিতরে, মাথার খুলির ভিতরে যে মগজ, তাই ওই মগজের ভিতরে থাকে ব্রেন টিউমার। তার সাথে জড়ানো থাকে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে এই ব্রেন টিউমার সম্পৃক্ত থাকে। মনে রাখবেন, মাথার এই স্কালে ও টিউমার আছে। হেড টিউমার আর ব্রেন টিউমার এক নয়। আমার মাথার উপরে সিস্ট, কর্ন টিউমার এগুলা থাকতে পারে, আবার কপালে থাকতে পারে, পাশে থাকতে পারে, স্কিনের উপরে থাকতে পারে, স্কিনের নিচে থাকতে পারে। সব টিউমারই কিন্তু ব্রেন টিউমার নয়, যদিও সবগুলি টিউমারের অবস্থান মাথায়, মাথার উপরে, স্কালের নিচে এবং ব্রেইনের ভিতরে। সুতরাং ব্রেইনের ভিতরে যে টিউমারটা, এটা অ্যালোপ্যাথিক ভাষায় সব অপারেশনের টেবিলে, সব একটা সমীক্ষায় দেখা গেছে অপারেশনের টেবিলে 60 to 70% রোগ মারা যায় সেই ব্রেন টিউমার। আর ব্রেন টিউমারটা যখন অপারেশন করে তখন ডাক্তারদের প্রথম কাজ থাকে টু সেভ দ্য লাইফ অফ এ পেশেন্ট। এজ এ রেজাল্ট তারা চিন্তা করেন ব্রেন টিউমারটা যদি তারা তুলে নিয়ে আসে তাহলে রোগীটা মারা যাবে, কারণ টোটাল মগজ সহ বের করে নিয়ে আসতে হবে। যার কারণে তারা টিউমারের বাড়তি অংশটা শেষে দেয়। আপৎকালীন 3 মাসের জন্য রোগী ভালো হয়, 3 মাস পরে আবার দেখা দেয়, আবার অপারেশন, আবার দেখা দেয়, আবার অপারেশন। এইভাবে যতদিন বাঁচিয়ে রাখা যায়। এটা হলো আমি অ্যালোপ্যাথিক কনসেপশনে আমার জানা মতে অনেক রোগী এই ব্রেন টিউমারে, আমাদের রোগী অনেকেই ইন্তেকাল করেছেন। এখন আসেন ব্রেন টিউমারের এগুলি কজে অন দি বেসিস অফ পজিটিভ ফ্যাক্টর। কি কজেশন? আপনি যদি স্কালের উপরে দেখেন, মাথার উপরে দেখেন, এর পিছনে আপনি দেখবেন ইনজুরি, মাথার আঘাত। কোনো কারণে আঘাতপ্রাপ্ত হইলে সে আঘাতের কারণে ব্রেইনে উপরের লেভেলে টিউমার ফর্ম হইতে পারে। আঘাতের কারণে
মগজের ভিতরেও হতে পারে। কিন্তু আমরা যখন সিটি স্ক্যান এমআরআই করি, ওই রিপোর্টে আমরা শুধু ইন্টারনাল সেই ব্রেন টিউমারের চিত্রটা আমরা দেখি। এটা নরম না শক্ত না সলিড না সেমি সলিড, এটা বুঝার উপায় আমাদের নাই। বাট উপরের লেভেলে, মাথার উপরে অথবা স্কালের নিচে বা কপালে কোনো জায়গায় যদি আমরা টিউমার দেখি, সেই টিউমারগুলি আমরা বুঝতে পারি শক্ত, নরম, সেমি সলিড, এবড়ো থেবড়ো। যা বলেছি এই সমস্ত এক্সটার্নালি দেখার উপর ভিত্তি করেও আমাদের ওষুধ আছে। বাট ব্রেন টিউমারের, ভিতরগত টিউমারের উপর ভিত্তি করে আমাদের ওষুধ নির্বাচন করা অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। আচ্ছা, এখন এই জটিল, এই কঠিন, এগুলো আমরা সাধারণত অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 5 কজ অফ দ্য ডিজিজ আমরা পাই ইনজুরির কারণে হতে পারে, আমরা পাই সাপ্রেশন অফ স্কিন ডিজিজের কারণে হতে পারে, সাপ্রেশন অফ সিফিলিস গনোরিয়ার কারণে হতে পারে। এই সমস্ত কারণে হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, ব্রেন টিউমার যখন হবে তখন ওই টিউমার যত বড় হইতে থাকবে তত আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বিকল হইতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আপনার কন্টিনিউয়াস মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে, আপনার নৌশিয়া এন্ড ভমিটিং হয়ে যাবে, আপনি ফিট হয়ে যাবেন, সেন্সলেস হয়ে যাবেন, আপনার হাত অবশ হয়ে যাবে, আপনি স্ট্রোক করবেন, আপনার পেশাব পায়খানা বন্ধ হয়ে যাবে, আপনার পাও প্যারালাইসিস হয়ে যাবে, মুখ প্যারালাইসিস হয়ে যাবে। বাট যতগুলি কথা বলছি এগুলা সিমটমস এর সাথে কোনো সম্পৃক্ততা নাই, নেভার। কারণ ইট ইজ কোয়াইট ন্যাচারাল। ব্রেন টিউমারের টিউমার যত চাপ দিবে টোটাল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি এইভাবে স্কুইজড হয়ে যাবে। তারপরেও এই কঠিন কাজটা আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে ব্রেন টিউমারকে চিকিৎসা করতে হবে। কিন্তু হেড টিউমারকে আমরা ইজিলি করতে পারবো, তার সিমটমস পাবো, তার সফটনেস পাবো, তার হার্ডনেস পাবো, তার সেমি সলিড পাবো, তার আকার আকৃতি পাবো, তার উপরে ইরাপশন পাবো ইত্যাদি। কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে এগুলি পাবো না। এগুলা রোগীর সাথে ইন্টারোগেশন করে যতটুকু আপনার আদায় করা যায়। আগেই তো আমি বললাম ব্রেন টিউমারের সিমটমস গুলি যা পাবেন এগুলাকে রোগজ সিমটমস কে প্রাধান্য দেয়া যাবে না। প্রাধান্য দিয়ে ওষুধ নির্বাচন করতে পারবেন না। তাহলে করণীয়টা কি? করণীয়টা, আমার সামনে রোগিণী আছে, ওই রোগিণী নিয়েই আমরা আলোচনায় চলে যাব। তাহলেই আপনারা বুঝবেন একটা ব্রেন টিউমারের রোগীকে আমরা কিভাবে হ্যান্ডেল করেছি। এবার আসেন, ইট ইজ কোয়াইট ন্যাচারাল। আপনার যদি ইনজুরির কারণে যদি ব্রেন টিউমার হয়, কজ অফ দ্য ডিজিজ, আমরা কিসে যাব? নিশ্চয়ই আমরা আর্নিকার কথা চিন্তা করব, নিশ্চয়ই আমরা হাইপেরিকামের কথা চিন্তা করব, নিশ্চয়ই আমরা কোনিয়ামের কথা চিন্তা করব, নিশ্চয়ই আমরা নেট্রাম সালফের কথা চিন্তা করব। এর বাইরে আর কোনো হয়তোবা আরো কিছু ওষুধ থাকতে পারে। বাট ইফ দ্য কজেশন ইজ ইনজুরি, ক্লিয়ার, যদি কজেশন ইনজুরি হয়
ইনজুরির কারণে আমি যে কটা ওষুধ বলেছি, এই ওষুধের লক্ষণগুলি আমি বিগত দিনেও বলেছি, আপনারা সেগুলি জানেন। তার উপর ভিত্তি করে আমরা যাব। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, ব্রেইন টিউমারের লক্ষণগুলি আপনি যদি অ্যাপোরিজম নাম্বার 172 থেকে 209 যান, সেখানে পাবেন ওয়ান সাইডেড ডিজিজ। ব্রেইন টিউমারের লক্ষণগুলি ওয়ান সাইডেড ডিজিজের সাথে সম্পৃক্ত। অল্প কয়টা সিমটমস পাওয়া যায়, তার উপর ভিত্তি করে আমাদেরকে ওষুধ নির্বাচন করে রোগীকে দিতে হয়। এখন আপনি এতক্ষণ আমি আপনাদেরকে যা বলেছি, আপনার রোগী দীর্ঘদিনের মাথা ব্যথা, আপনি মাথা ব্যথা প্যারাসিটামল নাপা খাইয়া খাইয়া আপনি দীর্ঘ 5 বছর কাটাইলেন, আপনি গুরুত্ব দেন নাই, পরে এমআরআই করে দেখলেন এটা ব্রেইন টিউমার। তাহলে ব্রেইন টিউমারের আত্মপ্রকাশ ঘটে মাথা ব্যথা নিয়ে। রোগিনী বলবে নৌসিয়া এন্ড ভমিটিং, নৌসিয়া এবং ভমিটিং। আমি তো হয়তো মাথা ব্যথার কারণে অ্যাকর্ডিং টু হেডেক আমাদের বেলেডোনা, ব্রায়োনিয়া কত ওষুধ আছে, হয়তো বা আমরা দেব, কিন্তু রেজাল্ট পাচ্ছি না। তার সাথে আসবে নৌসিয়া এন্ড ভমিটিং। ওই নৌসিয়া এন্ড ভমিটিং এর প্রেক্ষাপটে হয়তো আমার মতো আনাড়ি ডাক্তার এই পিকাক দিয়ে বসবেন, কিন্তু ইপিকাকে হয়তো সাময়িক একটু উপকার হবে, কিন্তু আসল কোনো কাজ হবে না। দ্যাটস ওয়াই আর কি, এখানে টোটাল লস অফ মেমোরি হয়ে যেতে পারে, টোটাল লস অফ আই ভিশন হয়ে যেতে পারে। আপনি যদি ওই প্যাথোলজিক্যাল রিপোর্টগুলি না দেখেন, তাহলে আপনি টোটাল লস অফ মেমোরি হয়তো এনাকাডিয়াম রে চিন্তা করে বসবেন, কিন্তু আপনি তো গোল খাইবেন, আপনার ভিতরে ব্রেন টিউমার। তারপরে টোটাল লস অফ মেমোরি, টোটাল লস অফ আই ভিশন, অথবা পার্শিয়াল লস অফ আই ভিশন, এগুলা, অথবা আপনার কথা বন্ধ হয়ে যাবে। এই বন্ধ কথার কারণে যে ওষুধ আছে তা দিবেন, কিন্তু রেজাল্ট জিরো। আপনার স্পিচ থেরাপি দিতে থাকবেন, রেজাল্ট জিরো। আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, রেজাল্ট জিরো। দ্যাটস ওয়াই আসতে হবে কার কাছে? হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে। আপনাকে বুঝতে হবে যে এই ঘটনাগুলির প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা ব্রেন টিউমার, এটা ব্রেইনের টিউমার। দ্যাটস ওয়াই তখন আমরা কি করব? আমরা একটা সিটি স্ক্যান করব, এমআরআই করে আমরা রিপোর্ট পেয়ে যাব। সেই রিপোর্টের উপর ভিত্তি করে আল্লাহকে হাজির নাজির রেখে আমরা আদার্স অ্যাক্সেসরি লক্ষণের উপর ভিত্তি করে আমরা ওষুধ দেব। এখন আসেন, আপনারা দেখবেন বইয়ের পাতা খুললে আপনারা যখন টিউমারের কথা বুঝবেন, তখন এটা সাইকোটিক মায়াজম। সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ক্যালকেরিয়া কাত, ক্যালকেরিয়া ফস, কেলি আয়ড, ক্যালকেরিয়া আয়ড, কোনিয়াম, মার্কায়ড, তার হাইপেরিকাম ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। কার্বোএনিমেলিস, এই সমস্ত ওষুধগুলি আপনারা পাবেন। কিন্তু আমার আসল ওষুধ, এগুলা সুপারফিশিয়াল ওষুধ, এগুলা নিয়ে আমি আজকে কোনো আলোচনা করব না। স্কালের টিউমার আপনারা সবাই ভালো করতে পারবেন। এই ওষুধগুলি হয় ক্যালকেরিয়া ফ্লোর দিবেন, নয় ক্যালকেরিয়া আয়োড দিবেন, নয় কেলি আয়োড দিবেন, না হয় কেলিফস দিবেন, না হয় ক্যালকেরিয়া কার্ব দিবেন। অথবা যদি এই জায়গার মধ্যে আমি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে সাপ্রেশন অফ শরিক পাই, তখন হয়তো আমরা সালফার সরিনামের কথা চিন্তা করব। আমরা যদি সাপ্রেশন অফ সাইকোসিস পাই, তখন আমরা থুজা মেডোরিনাম
এই সমস্ত গুলির কথা চিন্তা করব। আর যদি আমরা এই জায়গার মধ্যে পেয়ে যাই সাপ্রেশন অফ সিফিলিস, হয়তো আমরা নাইট্রিক অ্যাসিড, টিউবারকুলিনাম, এই সমস্ত ওষুধগুলির দিকে আমরা পেয়ে যাব। কিন্তু আমার চিকিৎসক বন্ধুগণ, ব্রেন টিউমার আগে বলেছি এটা মরণ ব্যাধি, মরণ, এই মরণ যন্ত্রণা, মৃত্যুর পয়গাম নিয়ে আপনাদের কাছে রুগী আসবে। অ্যালোপ্যাথিক বর্তমান পর্যন্ত এটার সাকসেস রেট খুবই নগণ্য। তাই বলি কি আমাদের কাছে সাকসেস রেট খুব ভালো? আমি বলবো ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিকট সাকসেস রেট ভালো। যদি অ্যাপোরিজম নাম্বার 83 থেকে 104 অনুসারে আপনারা ওই রোগীর কেস টেকিং করেন, কেস টেকিং এর পরে যদি 153 কে প্রাধান্য দেন, 133 কে প্রাধান্য দেন, আপনারা যদি অ্যাপোরিজম নাম্বার 7 কে প্রাধান্য দেন, আপনারা যদি অ্যাপোরিজম নাম্বার 3 অবস্টাকেল টু কিউর কে প্রাধান্য দেন, আপনারা যদি কজ অফ দ্য ডিজিজ অ্যাপোরিজম নাম্বার 5 কে প্রাধান্য দেন, তাহলে হয়তো আপনারা ওষুধ পেয়ে যাবেন। আমি আর সময় নষ্ট না করে আমাদের কেসটা নিয়ে আগে আমরা রোগিনীর সাথে কথা বলে আমরা তার মাধ্যমেই আমরা ওষুধ নির্বাচন করে ফেলতে পারবো। এই রোগিনী, এই দেখেন এই রোগিনীর খাতাইটা, এটা 2021 খাতা আমি নিয়ে আসছি। এই রোগিনী আমার কাছে এসেছে 13/11/21। আমি অনুরোধ করব সভাপতি সাহেব, আপনি রোগীকে প্রশ্ন করেন, রোগীর রোগ সম্বন্ধে আপনি আমাদের চিকিৎসকদের উদ্দেশ্যে কথা বলেন, আর রোগিনীর স্বামীর সাথে কথা বলেন। তারপরে আমরা এরপরে আমরা ইলাবোরেট আলোচনায় চলে যাব। প্লিজ সভাপতি সাহেব, আপনি কই? আপনি আসেন। আপনি প্রশ্ন করেন, কোথায় আছেন? আচ্ছা, না আসা পর্যন্ত, সভাপতি সাহেব না আসা পর্যন্ত আমি রোগিনীর রেকর্ড, যেহেতু আমার কাছে, আমি রেকর্ড অনুসারে আমি কথা বলতে চাই। রোগিনী যখন আমার কাছে আসছে 13/11/2021, এই রোগিনীকে এই অসুস্থ অবস্থায়ও আমি তার চেহারার মধ্যে দেখলাম ফ্যাট ফ্লেবি। জিজ্ঞাসা করলাম, মা আপনার ওজন কত? বললো, আমার ওজন 80 কেজি। আপনার বয়স কত? সম্ভবত তখন বয়সের কথা বললো 20 বছর। সভাপতি সাহেব, আপনি আসছেন, আপনি কথা বলেন রোগীর সাথে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমার এখানে স্যার কারেন্ট না থাকার কারণে স্যার আমি পর্দার আড়াল থেকে কথা বলছি। আমাদের রোগিনী, জি স্যার, আমাদের রোগিনী তিনি আমাকে বলেছেন যে তিনি 2021 সালে তার একটি স্ট্রোক হয়েছিল, যে কারণে তাকে নিউরো সায়েন্স হাসপাতালে যাইতে হয়েছিল। তিনি নিউরো সায়েন্স হাসপাতালে একটি অপারেশন করান। সেই অপারেশনের মাধ্যমে তার সেই টিউমারটি ধরা পড়ে এবং সেই টিউমারটি অপারেশন করার পরেও নিশ্চিত হতে পারেননি যে তার সম্পূর্ণ টিউমারটি অপসারিত হয়েছে। সেই ক্ষেত্রে তার আশঙ্কা রয়েই যায় যে তার সেই
টিউমারটি পুনরায় এখানে গ্রোথ করতে পারে এবং তার যে সকল কমপ্লেন বা সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো পুনরায় দেখা দিতে পারে, কিংবা পুনঃ আক্রমণের সম্ভাবনা আশঙ্কা নিয়ে আপনার সন্ধান পান এবং আপনার কাছে গিয়ে আপনার চিকিৎসাধীন গিয়ে তিনি তার চিকিৎসায় অনেকটা আরোগ্য লাভ করেছেন, এটি আমাকে তথ্য দিয়েছেন। জি মেধা বলুন, আমি যে তথ্য রোগীর দিয়েছি সাথে সেই কথা বিষয়ে বলুন। বলেন। জি জি বলুন, আপনি কিভাবে এসেছিলেন, আমি যে কথা বললাম এগুলো আপনার মুখ থেকে শুনতে চাই। ইকবাল তারা জি মেধা আপনার মেধা বলেন। আপনার লোকে আনমিউট করে নেন, আনমিউট, হ্যাঁ মিউট করা আছে। আচ্ছা, জি আমি আসলে দীর্ঘদিন থেকে মানে আমার মাথা ব্যথায় ভুগতেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এরকম বড় একটা সমস্যা হয়েছে। ডাক্তারের কাছে গেছিলাম, তখন বলছিল যে মাইগ্রেনের সমস্যা। ঔষধ খাইছিলাম, ভালো হয়েছিল। এভাবেই মানে ছিলাম আর কি। পরে হঠাৎ একদিন প্রচুর বমি হয় আর মানে অতিরিক্ত মাথা ব্যথা করে, যেটা সহ্য করতে পারি নাই। তখনই আমার ডান সাইডটা স্ট্রক হয় আর কি। মানে তখন এমন অবস্থা ছিল যে অপারেশন না করে কোনো উপায় ছিল না। এই জন্য ঢাকা নিউরোসাইন্স হসপিটালে অপারেশন হয় আমার। 2 বার অপারেশন হয়েছে। 2021 সালের জুনে একবার, জুলাইয়ে একবার। কিন্তু অপারেশন হওয়ার পরেও মানে সম্পূর্ণভাবে আমার টিউমারটা বের করতে পারে নাই। বের করলে সমস্যা হইতো এটা বলছে, মানে একদম মগজের সাথে লাগানো আছে যেটা, সেটা বের করতে পারে না। ওটার জন্য সমস্যা হতো। অপারেশনের পরেও মাথা ব্যথা করতো। তখন কোনো একভাবে এই স্যারের, নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের খবর পাই। আর ওনার কাছে যেয়ে ওষুধ খাই, মানে কিছুদিন হলো বাদ আছে আর কি, 2-3 মাস হলো বাদ দিচ্ছি। তাছাড়া ওনারও চিকিৎসাই করতাম। জি আপনার যে ওষুধগুলা দ্বারা নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আপনাকে চিকিৎসা করেছিলেন, সেই চিকিৎসার পরবর্তীতে আপনার কি কি উন্নতি হয়েছিল সেই বিষয়টা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আগের মতো আর মাথা ব্যথা করতো না। আগে তো মানে অপারেশনের পরেও সকালবেলা উঠলেই মাথা ব্যথা করতো, আরো বিভিন্ন ধরনের সমস্যাই হতো। এখন আর ওই ধরনের সমস্যাগুলো হয় না। আর সাধারণত মানুষের তো স্বাভাবিকভাবে মাথা ব্যথা করে, আমার এখন সেটাই করে, কিন্তু আগের মতো ব্যথা করে না। ধন্যবাদ, আমরা আপনার কাছে জানতে পারলাম, আপনি সরাসরি বলেছেন, সুন্দরভাবে বলেছেন। এই পর্যায়ে স্যার আপনার কেস টেকিং এবং এই রোগিনীর ক্ষেত্রে ঔষধ নির্বাচন বিষয়টা স্যার আপনি স্যার একটু ক্লিয়ারলি আমাদের সামনে উপস্থাপন করবেন প্লিজ। আচ্ছা, তাহলে এই রোগিনী যখন এসেছে আমার কাছে, তখন তার 2 টাইমস ব্রেন টিউমার অলরেডি অপারেট হয়েছে এবং চিকিৎসকরা বলেছেন আপনার আরো 2-3 বার অপারেশন করতে হইতে পারে, লাগতে পারে, বাট হোয়াট উইল বি দি রেজাল্ট আমরা বলতে পারবো না। আমরা আপনাকে কোন রকম, আপনি বাঁচবেন কি মরবেন কোন রকম নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারবো না। তাহলে এই রোগিনী এমন একটা হতাশ অবস্থায় এক গাদা প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আমার কাছে চলে আসলেন। সেকেন্ড টাইম অপারেশনের পরে আমি যে রিপোর্টটা দেখলাম, সেই রিপোর্টের এক জায়গায় বায়োপসি রিপোর্টটা পজিটিভ। তার মানে আলটিমেটলি ব্রেন টিউমার টার্নস টু দ্য মেটাস্টেসিস as well as biopsy report is brain cancer. এই পর্যায়ে আমি এই রিপোর্টটা সংগ্রহ করলাম 17/6, এই রিপোর্টটা হলো 17/6/2021-এর। আচ্ছা, তাহলে এই রোগীর হেডেক ইট ইজ কোয়াইট ন্যাচারাল, আগে বলেছি। তার কনস্ট্যান্ট পারসিস্টেন্ট ভমিটিং, এইটাও আগে বলেছি, যেগুলা আমার নিকট সিমটমস হিসাবে আমি প্রাধান্য দেই নাই। আচ্ছা, আমি তাকে প্রাধান্য দিয়েছি প্রথমেই তার আউটলুকিংটা ফ্যাট ফ্লেভি, 20 বছর বয়সে মেয়েটা, তার ওজন হইল 80 কেজি,
এইটা আমি মার্কিং করলাম, আপনারা মাইন্ডেড। তারপরে তার যে রেগুলার মাইগ্রেন, এইটা রুগী বলতো, বাট আমার সিমটমস এর সাথে এটাকে আমি প্রাধান্য দিতাম না। হেডেকের কথা বলতো, প্রাধান্য দিতাম না। এবং সে তার ভমিটিং হইতো, এইটাও আমি প্রাধান্য দিতাম না। আলটিমেটলি আমার চিকিৎসার প্রেক্ষাপটে, চিকিৎসার ধারাবাহিকতায় এক পর্যায়ে তার রাইট সাইড, তার চোখও এফেক্টেড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন তার যতগুলি সমস্যা, বিফোর অপারেশন এন্ড আফটার অপারেশন, আফটার অপারেশন কিছুটা কম। আমি এবার সার্বজনীন লক্ষণের মধ্যে আমি রোগীকে আমি বেশি কথা না বলে আমি বললাম, আম্মাজান আপনার ঘুমটা কেমন? তখন সে বলতেছে, বুঝতেই তো পাচ্ছেন স্যার, আমি আমার মৃত্যুর প্রহর গুনছি, কখন আমি মারা যাব। আমি 20 বছরের একটা মেয়ে, আমি ডাক্তারদের এই সমস্ত কথা আমি বুঝে গেছি, বাট আই এম ভেরি মাচ প্লিজড অন মাই হাজব্যান্ড। ছোট চাকরি করে, তারপরও সর্বশক্তি দিয়ে আমার পিছনে সে সর্বশক্তি দিয়ে সে আমার সহযোগিতা করে যাচ্ছে। যাক, এইবার আমি বললাম, মা, ইন জেনারেল রোগজ অবস্থায় আর রোগের আগে তুমি একটু বলো তো, তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? তখন সে বলল, এখন অপারেশনের পরে আমি গরম সহ্য করতে পারি না, কিন্তু আগে আমার গরমটা মডারেট, স্বাভাবিক মডারেট, বেশিও না কমও না। এই অবস্থার উপর ভিত্তি করে আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান আপনার ঘাম কেমন? প্রচুর ঘাম। ঘামে কোনো দুর্গন্ধ আছে? এটা 2021-এর কথা, হালকা দুর্গন্ধ। আচ্ছা, রাত্রে যখন আপনি ঘুমান, আপনার মুখ দিয়ে লালা পড়ে, বালিশ ভিজে যায়? জি স্যার, আমার বালিশ ভিজে যায়। আমি কিন্তু পেটুক প্রকৃতির, প্রচুর খাবার, বুনা বুনা খাবার। আচ্ছা মা, মাছ, মাংস, ডিম, দুধ সবই খাই। ডিম কেমন খান? তো ডিমটাও পছন্দ। আচ্ছা, এরপরে আপনার, আমি চলে গেলাম তার পারিবারিক ছোটকাল থেকে এই পর্যন্ত মাথায় কোনো হেড ইনজুরি? না স্যার, মাথায় আমি কোনো আঘাত পাই নাই। মাগো, তোমার স্বামী কি তোমার মাথায় কোনো বাড়ি টাড়ি মারছে, কোন আঘাত দিয়েছে? না স্যার। ও কেমন তোমার কাছে? স্যার, অতিমাত্রা একটা ভালো মানুষ সে, আমার মাথায় কোনো আঘাত দেয় না। এমনি কোনোভাবে ছোটকাল থেকে তুমি মাথায় কোনো আঘাত পেয়েছো? না স্যার, কোনো আঘাত পাইনি। আচ্ছা মা, তোমার মাথার উপরে কোনো চর্মরোগ হয়েছিল? না স্যার। শরীরের কোন জায়গায় চর্মরোগ, বুঝছো, স্কিন ডিজিজ এগুলি হয়েছে? এগুলো সে বললো যে নো। এইবার আমি চলে গেলাম তার পারিবারিক ইতিহাস, বংশগত ইতিহাসে। সেখানেও আমি পেলাম না, দেয়ার ইজ নো এনি হিস্ট্রি অফ শরিক, সিফিলিস, সাইকোসিস। তাহলে তোমার এই মাথা ব্যথাটা কবে? আমার স্যার মাথা ব্যথাটা 2015 থেকে। আচ্ছা, তার মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আচ্ছা, এটা আমি এখন ইন্টারে পড়ি, এই এখন আমার চরম আকার ধারণ করেছে। আচ্ছা, এখন আমি তার জীবন সম্বন্ধে, জীবনের দুঃখ কষ্ট এগুলা নিয়ে প্রশ্ন করলাম।
সে প্রশ্নে বলল, স্যার আমি ভালোবেসে এই ছেলেকে বিয়ে করেছি, স্যার, আমার বাবা মা মেনে নেয় নাই। এখনো স্যার আমি আমার নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়িতে আমি যেতে পারি নাই। আমার বাবা একজন প্রতাপশালী মানুষ, আমার মা শুধু কাঁদতেছে, কিন্তু আমি তো বিয়ে করে ফেলেছি। এটা আমার একটা পারিবারিক ভাবে আমার একটা মানসিক কষ্ট। আমি এখনো আমার স্বামীকে নিয়ে আমার বাপের বাড়িতে যেতে পারি নাই। আচ্ছা, এখানে আমি বলে গেছি, রাতে কিন্তু মাথার ঘামে আমার বালিশ ভিজে যায়, এইটাও আমাকে বলছে। এবং প্রায় স্যার আমার শীত কাতরত না হলেও ঠান্ডা প্রায় লাগে। এখন আমার মাঝে আপনারা বলেন, আপনাদের কাছে ছেড়ে দিলাম, এই মুহূর্তে আমার মাঝে কি ওষুধটা আসছে, আপনারা কি আমাকে একটু শেয়ার করবেন? একটু প্লিজ শেয়ার করেন। সিমিন আক্তার মার্কসল কোত্থেকে বলবেন, একটু বলেন। আর কেউ কিছু বলবেন? তাড়াতাড়ি বলেন। ক্যালকেরিয়া কার? কামরুল ইসলাম ক্যালকেরিয়া কার? তারপরে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শাহাদিন ক্যালকেরিয়া কার? আর কে বলবেন বলেন। আবু রায়ান ক্যালকেরিয়া কার? চমৎকার। এটা কি শামিম আক্তার আয়োডিয়াম? ওকে ফাইন, বলতে থাকেন। মনির হোসাইন ক্যালকেরিয়া কার? এরপরে বলেন। আচ্ছা, খোকন মিয়া ক্যালকেরিয়া কার? আচ্ছা, আর বেশি আগাগোনা রফিক হালদার হায়দার ক্যালকেরিয়া কার? নাজমুন নাহার ক্যালকেরিয়া কার? তাড়াতাড়ি বলেন। হিতাংশু শেখর ক্যালকেরিয়া কার? তারপরে হোসেন আল ক্যালকেরিয়া কার? আব্দুল সামাদ শেখ ক্যালকেরিয়া কার? এরপরে শিপ্রা রানী দেবী আম্মাজান, আপনিও বলছেন ক্যালকেরিয়া কার? ধন্যবাদ, কুমিল্লা থেকে। খালিদ হাসান নেট্রামিউর, চমৎকার বলেছেন। আর কে? আকি আহমেদ ক্যালকেরিয়া কার? ওকে। আর নিতে পারছি না, সময় নাই। আচ্ছা, আর কিছু এইবার আলোচনায় আসেন। আমি আপনাদেরকে যেইভাবে কেস টেকিংটা প্রেজেন্ট করেছি, সেই প্রেজেন্টের টেকনিকটা আপনাদের বুঝতে, আশা করি আপনারা বুঝছেন। কারণ কেস টেকিং এর টেকনিকে ওষুধ চলে আসে। হ্যাঁ, ইয়েস, দ্য মেডিসিন ইজ ক্যালকেরিয়া কার। আমি আপনাদেরকে পড়ে শোনাই। ক্যালকেরিয়া কার 30 আমি দিয়েছি, কিন্তু আমার মাথার মধ্যে আছে যে এই রোগিনীর মাথা ব্যথা যদি আমি কমাতে না পারি, তাহলে রোগিনী আমার কাছে থাকবে না। এবং এটাও সত্য, রোগিনীর মানসিক স্তরে বিশাল এক যন্ত্রণা আছে। প্রথম পর্যায়ে আমি ইগনিশিয়াম, নেট্রামিউর এই বিষয়গুলি মাথায় রেখেছি, কিন্তু দেই নাই, হাতে রেখেছি। আমি কিন্তু রোগিনীকে হিসাবে বেলেডোনা দিয়ে রাখছি এবং বলেছি, যখন প্রচন্ড মাথা ব্যথা হবে তখন আমার সাথে ফোন আলাপ করবা, তখন আমি বলবো ওষুধ কোনটা খাবা। এইভাবে রোগিনীর সাথে, আমার সমস্ত রোগিনীদের সাথে এইভাবে কথা হয়। তাহলে দেখেন, 17 ক্যালকেরিয়া কার্ভের পরে 17-12-তে রোগী এসে বলল লাস্ট নাইট হেডেক, মর্নিং হেডেক, অসহ্য, রাইট সাইড বাই প্রেসারে ml। কিন্তু
আমি ক্যালকেরিয়া কার্ভকে ভুলি নাই, আমি ক্যালকেরিয়া কার্ভ 200-এ চলে গেছি, ক্যালকেরিয়া কার্ভ 200 দিয়ে চলছি এবং বলেছি মাথা ব্যথায় যে একটা ওষুধ ব্যবহার করতে বলছিলাম করছো? স্যার সেটার আমার লাগে নাই, কম্পারেটিভলি একটু কম। আচ্ছা মা ভূমিটা? স্যার ভূমিটাও একটু কম। এই অবস্থায় আমি রেজাল্টটা 16/1/2022 রুগী নিয়ে আসলো, আমি কোনো আপনারা বুঝে নিয়েন এসএল দিয়েছি, এসএল দিয়া বিদায় করছি। এইবার তার 1 মাস পরে আসলো, মাথা ঘুরানি, হেড খুব হেভি এবং হেডেক, ভমিটিং সবকিছু নিয়ে আসছে। আমি কি করলাম, এইবার একটা শর্ট মেডিসিন ইপিকাক দিলাম। ও এর মধ্যে আমি চিন্তা করলাম অবস্টেকেল টু কিউর, তাকে তার মনের রাজ্যে যে কষ্ট, এই কষ্টের কারণে আপনারা কেউ কেউ নেট্রামিউর বলছিলেন, আমি নেট্রামিউর দেই নাই, আমি দিয়েছি ইগনিশিয়া 2টা ডোজ। অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 3 অনুসারে আমি অবস্টেকেল টু কিউর কে ওভারকাম করার জন্য ইগনিশিয়া দিয়েছি। শুধু ইগনিশিয়া দিয়া বসে থাকি নাই, আমি তার অ্যাসোসিয়েটদেরকে বলছি আই ওয়ান্ট টু টক উইথ হার মাদার অ্যান্ড ফাদার। আমি তখন ভেবেছি তাদের সাথে কথা না বললে এই রুগিনীকে আমি ভালো করতে পারবো না। এখন রুগিনীকে নিয়ে, রুগিনী ঢাকায় তার ফুফুর মাধ্যমে আমার কাছে আসা যাওয়া। আমি বললাম নো, আমি তোমার মার সাথে কথা বলবো। বললো আমার মা কথা বলতে পারবে? আব্বার জন্য তো আমার মা কথা বলতে পারবে না, আমি তো কথা আমাকে বলতেই হবে। একটা পর্যায়ে আমি তার মার সাথে কথা বললাম। আমি তখন ওনাকে বললাম আপনি কি মেয়ে চান না মেয়ের ডেড বডি চান, কোনটা? আপনি মা বলেন, আপনারা বাবা মা কি চান? যা চান তাই পাবেন। মেয়ে যা করেছে করেছে, কি চান? ডেড বডি নাকি মেয়ে চান? মেয়ের মা চিৎকার করে কান্নাকাটি করে বললো আমি আমার মাইয়া চাই। তার আগামী তারিখে মাইয়ার সাথে আসবেন, কারণ আমার ডিউটি মাইয়াকে শ্বশুরবাড়ি নিজের বাড়িতে পৌঁছানো। নিজের বাড়িতে পৌঁছাইলে এই আমার রোগী ভালো হয়ে যাবে। আমি সেই কাজটা করেছি। আমি মেয়েকে মেয়ের বাড়িতে পৌঁছাইছি। হোমিওপ্যাথিক ডাক্তার তারা শুধু কেবল ওষুধ দিয়ে রোগ ভালো করে না, তাদের পারিবারিক অবস্থানটা জেনে সমস্যার সমাধান করে, এর নাম চিকিৎসা। আমি তার মাকে নিয়ে সব কিছু আলোচনা করে থ্রো করেছি মার কাছে। মা মেয়েকে নিয়ে বাড়ি গেছে। সেই মেয়ের ঘরে আমি খুবই বিপদগ্রস্ত ছিলাম। আমি বললাম মা আমার কথা ব্যতীত কোনো বাচ্চা নিবা না, তোমাদের সেক্সুয়াল লাইফটা কেমন? আমাকে বললো কোয়াইট নরমাল। আমি তারপরও বাচ্চা নিবা না? কিন্তু আমার কথা না শুনে অ্যাক্সিডেন্টালি বাচ্চা চলে আসছে। আমি তখন আলহামদুলিল্লাহ স্বাগত জানাইছি। ভীত সন্ত্রস্ত ছিলাম যে বাচ্চাটা স্বাভাবিকভাবে দুনিয়াতে আসতে পারবে কিনা, বা বাচ্চা আসতে গিয়ে আমার রোগী কি মারা যায় কিনা। আল্লাহর মেহেরবানিতে রোগীরই সুস্থ, বাচ্চাও সুস্থ, সুস্থভাবে ডেলিভারি হয়েছে। এই মুহূর্তে আমার মনে নাই ডেলিভারিটা কি সিজারিয়ান না নর্মাল ডেলিভারি, আমি জানি না, আমার মনে নাই। হয়তো আপনারা রোগিনীকে প্রশ্ন করে উত্তর নিয়েন, আমি কথা শেষ করিনি। তাইলে আমি এই জায়গার মধ্যে ইগনিশিয়াও দিছি দিয়ে, এই যে দেখেন মেয়েটা কিভাবে হাসতেছে, মেয়েটার চেহারা দেখেন, নুরানি চেহারা। এই চেহারায় হাসি কার দ্বারা সম্ভব? বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, উসিল্লাহ হোমিওপ্যাথিক ঔষধ। আচ্ছা এখন আসেন, আমি তো ক্যালকেরিয়ার ভরে কোথায় গেছি? নো, আমি কোন ক্রমে অন্যদিকে যাওয়ার মতো মানুষ না। রুগী যত কথাই বলুক, যদি দেখি সামান্যতম কোনো উপকার
সেই উপকারের উপর ভিত্তি করি লাস্ট না 23/9/2022 ক্যালকেরিয়া কাপ 10M 2টা ডোজ দিয়েছি। এইবার আসেন 28/10/22 ওভারঅল গুড, রুগিনী বলল গুড, আমি দিলাম সেকলেট। তারপরে 3/12/22 আসলো, তাও সেকলেট। 29/1/2023 আইসা বললো স্যার হেডেক, ভমিটিং টেন্ডেন্সি, একটু সমস্যা, টান লাগে। সেখান থেকেও আমি কি করলাম, আমি মোটেও ওষুধ চেঞ্জ করি নাই। আমি ক্যালকেরিয়া কার 50M 2 ডোজ, তার সাথে আমি বেলাডোনাকে ভুলি নাই। বেলাডোনা একটা বিশাল মেডিসিন। এটাকে বলা হয় লাইফ সেভিং মেডিসিন। ইট ইজ ওয়ান অফ দি বেস্ট মেডিসিন ফর কি হেডেক, মাথা ব্যথা এবং তার সকল ব্যথার, সকল কষ্টের একটা ওষুধ। আমি তাকে বেলাডোনা 10M দিয়ে রাখছি। যদি সিরিয়াস ব্যথা হয় তাহলে ওইটা বাদ দিয়ে এটা 2 ডোজ খাওয়া। সে তাকে এইভাবে, সেও চমৎকার ভাবে আমার সাথে 7 দিন 10 দিন 15 দিন আমি কোনো বিরক্ত হই নাই। আলটিমেটলি তাহলে আপনারা দেখেন, সে এই যে আশা, এই আশাটা 3-4 মাস পর পর আসে। যখন রুগীরা একটু ভালো থাকে তখন চিকিৎসককে ভুলে যায়, আসতে দেরি করে, এটা রুগীর দোষ না, আমি ভালো আছি কেন যাব। এজ এ রেজাল্ট কোন একটা সময় যেহেতু আমাকে বললো যে স্যার আমার তো স্ট্রোক হয়েছে, হায় হায় আমি তো আর্নিকাকে ভুলে গেছি, এত ভুল কেমনে করলাম। সেই ভুলটাকে ওভারকাম করার জন্য আমি 16/10/2023 আর্নিকা 10M 2টা ডোজ দিয়ে দিলাম, যাতে ওই আর্নিকার ওই অবস্থাকেল টু কিউর তার কোনো অসুবিধা না করে, যেহেতু তার স্ট্রোক হয়েছে। এবার আসেন লাস্ট মেডিসিন 1/2/2024, মানে এই বছর ফেব্রুয়ারিতে the patient is quite normal আর I was given her Seclac। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 7 মাস এই রুগিনী আর ওষুধের জন্য রুগিনীও আসে নাই, রুগিনীর স্বামীও আসে নাই। তার মানে তারা ভালো। আজকে এই জায়গায় আসার আগে জিজ্ঞাসা করছি, মাগো তুমি কেমন আছো, কালকা স্যার আমি তো ভালো। এই ফাঁকে দিয়ে আরেকটা কথা বলে নেই, এর ফাঁকে ওর ছোট বোন, 2টা মাত্র বোন, ওর ছোট বোন আচ্ছা ক্লাস 9-এ পড়ে, একটা বড় মেয়ে, সে বিছানা পেশাব করে ছোট কাল থেকে। এটা কত বড় বিরক্তকর, পারিবারিক ভাবে বিরক্তকর, মেয়ের কাছে বিরক্তকর, লজ্জাস্কর। জিজ্ঞাসা করেন কত চিকিৎসা তারা করেছে, রেজাল্ট 0। এই হোমিওপ্যাথিক ওষুধে ওই ক্লাস 9-এর মেয়ের পেশাব নর্মাল হয়ে গেছে। এখন নাও সে ইজ কোয়াইট নর্মাল, তার আর কোনো বিছনায় পেশাবও করতে হয় না, কিচ্ছু না। এখন সে ইজ রেডি, সে প্রস্তুত বিয়ে শাদীর জন্য। আমরা দোয়া করতেছি তাড়াতাড়ি যাতে পাত্রস্থ হয়। আমার শেষ, সভাপতি সাহেব কোনো প্রশ্ন তাকে করতে চাইলে করতে পারেন। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত সুন্দরভাবে আজকের এই টিউমারের উপর যে আলোচনা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দর্শকদের সারি থেকে আমি দেখতে পাচ্ছি প্রচুর সাড়া পেয়েছি এবং অনেকেই আমাদের ইন্সপায়ার করতেছেন এবং বলতেছেন যে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ভালো আলোচনা হয়েছে এবং অনেক সাজেশন এসেছে যে আপনার এই রোগীর ক্ষেত্রে কিভাবে ঔষধ নির্বাচন করেছেন। এবং আপনি স্যার এই আলোচনার ক্ষেত্রে মাঝে মাঝে কিছু বৈপ্লবিক কথা বলেছেন যে একটি রোগী যখন আপনার কাছে আসে তখন একটি ঔষধের উপর নির্ভর করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ সমস্যা কিংবা কোনো লাইফ সেভিং কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আপনি কার্পণ্য করেননি
একদিকে আপনি আপনার ওষুধের পুরো আস্থাশীল ছিলেন এবং অপরদিকে ওই রোগিনীর প্রয়োজনীয় মুহূর্তে আপনার প্রয়োজনীয় ওষুধটি দেওয়ার ক্ষেত্রেও কোনো কার্পণ্য করেননি। এটাই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দক্ষতার বিষয়। আমি অনেক সময় এই কথাটি বলে থাকি যে কোনো ডাক্তার মাঝে মাঝে নিজের মনের দৃঢ়তার অভাবের কারণে ঔষধ পরিবর্তন করে। ডাক্তার পরিবর্তন করে রোগী, আর ঔষধ পরিবর্তন করে ডাক্তার। ডাক্তার যখন পরিবর্তন করে রোগী তখন তাহার রোগ আরোগ্য সম্ভব হয় না। আর যখন সুনির্বাচিত ঔষধ নির্বাচন করার পরেও ডাক্তার সাহেব সেই ওষুধের উপর নির্ভর করতে না পারার কারণে বারবার তিনি ঔষধ পরিবর্তন করেন, যে কারণে অনেক কঠিন এবং জটিল রোগগুলো আরোগ্য দেওয়া সম্ভব হয় না। স্যার আজকের এই আলোচনায় অনেকগুলো ক্রিটিক্যাল এবং অনেকগুলো ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। সেই দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে রোগের নামে যদি কোনো চিকিৎসা শুরু করা হয়, কেন সেই রোগের ক্ষেত্রে আমরা সফলতা পাই না, অর্থাৎ ব্যর্থতা এসে যায়। রোগীর কঠিন রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে লিস্টেড ওষুধগুলো আছে ঠিক সেইগুলোর উপর নির্ভর করার কোনো অবকাশ নেই। আমরা প্রায় যে কথাটা বলে থাকি, আমরা রোগকে নয় রোগীকে চিকিৎসা করি। স্যার ক্যালকিরিয়া কার্ভের যে সকল লক্ষণ এই রোগীর ক্ষেত্রে, এই রোগের নামে টিউমারের ক্ষেত্রে যা দরকার ছিল সেখানে কিছুই ছিল না। মূলত স্যার এখানে কনস্টিটিউশনালি রোগীর মাথার ঘাম, তাহার দেহ সৌষ্ঠব এবং তাহার মনের যে অবস্থা সবগুলো তিনি বিবেচনা করে তিনি ক্যালকিরিয়া কার্ভকেই সুনির্বাচিত ঔষধ হিসাবে দৃঢ়তার সাথে সেটি শেষ পর্যন্ত ব্যবহার করেছেন। সে কারণে এই রোগিনী আরোগ্য পেয়েছে। এজন্য আমরা আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাচ্ছি এবং রোগিনী আপনার উপর দীর্ঘ সময় আপনার প্রতি আস্থা রেখে এবং আপনার যে সকল সাজেশন দিয়েছেন ঠিক সেই সাজেশনগুলো মেনে তিনি আপনার কাছে চিকিৎসা গ্রহণ করেছেন। এজন্য তিনিও ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমি ইতিপূর্বে বলেছি, রোগিনী যদি আপনাকে সহযোগিতা না করতেন, আপনার প্রতি আস্থাশীল না থাকতেন, তাহলে আপনার এই বিদ্যা সকল জ্ঞান এবং সুন্দর ঔষধ, ভালো ঔষধ, বিদেশ থেকে আমদানি করা ওষুধেও তার কোনো আরোগ্য আসতো না। তাই আজকের ফেসবুক লাইভের মাধ্যমে আমি সাধারণ যারা দর্শক শ্রোতা শুনছেন এবং যে ডাক্তার করা কথা শুনছেন তাদের প্রত্যেকের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো, আজকের এই লাইভের মাধ্যমে নজরুল ইসলাম ভূঁইয়া স্যার যে মাইল ফলক আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন সেটা আপনারা ধরে রাখবেন এবং আপনাদের চিকিৎসা জীবনে যদি এই কৌশলগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই কঠিন এবং জটিল রোগের নামে আপনারা ভীত না হয়ে যদি দৃঢ় মনোবলের সাথে চিকিৎসা করেন সফলতা নিশ্চিত আসবে। আমাদের স্যার, আমাদের যিনি মেধা রোগিনী, তার কাছে প্রশ্ন করেছিলেন আপনার বাচ্চাটা কি সিজারিয়ান অপশনে হয়েছিল না নর্মাল হয়েছিল, একটু বললে খুশি হই। সিজারিয়ান। স্যার শুনতে পেয়েছেন, উনি সিজারিয়ান অপশনের মাধ্যমে তার বাচ্চাটি প্রসব করেছেন এবং বাচ্চা এখন সুস্থ আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ। যাক আলহামদুলিল্লাহ। আপনি স্যারের এই চিকিৎসায় এবং আজকে আমরা ফেসবুক লাইভে আপনার এই যে একটা পারিবারিক জীবন এখানে উপস্থাপন করেছি, এটা নেহায়েতই আমাদের রোগীদের শেখানোর জন্য উদ্দেশ্য নিয়ে, আমরা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আপনাকে এখানে হাজির করিনি। এই বিষয়টা যদি আপনারা পজিটিভ ভাবে নিয়ে থাকেন তাহলে আমরা খুশি হব এবং আপনি আমাদের এই লাইভে এসে আপনি যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন, আমি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি হিসাবে আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মেধা বলতেন। জি, আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আমাদের এই চিকিৎসার যেভাবে দীর্ঘমেয়াদী আপনি চিকিৎসা করেছেন, আপনি সফল হয়েছেন, এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমি বলবো যে হোমিওর প্রতি মানে আস্থা রেখে মানে একটু সময় নিয়ে চিকিৎসাটা করে যেতে হবে, তাহলে এটার ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার সফলতার যে মূল মন্ত্র সেটি আপনি তুলে ধরেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার আপনি আজকে এই ফেসবুক লাইভ যারা যারা আপনাকে উইশ করেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, সকলকে স্যার আপনি ধন্যবাদ জানিয়ে আজকের ফেসবুক লাইভ শেষ করবেন এই কামনায় আমি ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমার এখানে কারেন্ট নেই, তারপর আমি কন্টিনিউ করেছি। ধন্যবাদ স্যার, প্লিজ।
আমি একটু মেধার স্বামীকে দেখতে চাই। মেধার স্বামী আশেপাশে আছে কিনা, না চলে গেছে? স্যার আমার মেধার আশেপাশে নাই, হাজবেন্ড, একটু বাইরে। আচ্ছা, ও দৌড় দিয়েছে, কোথায় যেন লুকাইছে। হ্যাঁ, আচ্ছা, যাক। আপনারা আমার চিকিৎসক বৃন্দদেরকে বলবো, দয়া করে আপনারা রুগীর বন্ধু হবেন। যেমন আজকে একটা রুগীকে 4 বার আমি ফোন করেছি, এটা সিরিয়াস রুগী, 4 বার ফোন করে আমি তার খোঁজ খবর নিয়েছি। এত ব্যস্ত, এত অসুস্থতার মাঝেও। সুতরাং রুগীর সাথে কথা বলবেন, অনেক কিছু মনে থাকে না, কিছু প্রশ্ন আসে, সাথে সাথে তাদের কাছ থেকে আদায় করে নিবেন। তাহলেই আমরা জটিল এবং কঠিন রোগগুলি নিবারণ অর্থাৎ ভালো করতে পারবো। আপনার পরিচয় বারবার আমি বলে দিতে চাই, আপনার পরিচয়, আপনি ডিপ্লোমা, আপনি বিএসএমএস, নো নো। আপনার পরিচয় আপনি একজন সফল হোমিওপ্যাথিক চিকিৎসক। আপনার ডিগ্রি দিয়ে আপনাকে বিচার করবে না রোগীরা, রোগীরা বিচার করবে আপনার জ্ঞান দিয়ে। আপনারা দেখেন নাই গাইবান্ধার 5 ডাক্তার পার ডে 500 রোগী সে দেখেছে, তার তো কোনো ডিগ্রি নাই। সুতরাং ডিগ্রি ডিপ্লোমা নিয়ে যুদ্ধ যা করতেছেন এটা বন্ধ করেন। আর জেনে শুনে, না জেনে না শুনে অন্যের সমালোচনা করবেন না, এটা সম্পূর্ণ অন্যায়, এটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি জেনে শুনে প্রতিবাদ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। যেই ব্যক্তি এই কাজের সাথে সম্পৃক্ত না, আপনারা ওই ব্যক্তির সমালোচনা করেন। সমালোচনা করে নিজের ইজ্জতকে নষ্ট করবেন না, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। এই হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে, হোমিওপ্যাথিক চেয়ারম্যানের ক্ষেত্রে, হোমিওপ্যাথিক মেম্বারের ক্ষেত্রে, ডিগ্রি ডিপ্লোমার ক্ষেত্রে, ডিএসএমএস বিএসএমএস এর ক্ষেত্রে আপনারা দয়া করে এরকম কাদা ছড়াছড়ি করবেন না। বহুবার আমি বলেছি, আজকে আমি নজরুল ইসলাম, আমার পরিচয় বিএসএমএস চিকিৎসক। তার মাধ্যমে, ডিপ্লোমাদের মাধ্যমে, তারা আমার জন্মদাতা। তারপরও আমাকে নিয়ে সমালোচনা করেন, আমার কষ্ট হয়। বারবার আমি বলেছি, কেউ স্বীকার করুক সে না করুক, মৃত্যু পর্যন্ত আমি বলবো, এরা আমার জন্মদাতা। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আর এদের সৃষ্টিতে হয়েছে ডিপ্লোমাদের আন্দোলনে। আজকে যে বিএসএমএসরা পরিষ্কার ভাবে অস্তিত্বকে ভুলে যাবেন না, অকৃতজ্ঞতার পাশে দাঁড়াবেন না প্লিজ। আর অন্যায় ভাবে কারো সমালোচনা করতে যাবেন না, জেনে শুনে। আমার দীর্ঘ 45 বছর জীবনে আমার বিরুদ্ধে আমার কোন ছাত্র ছাত্রী ডাক্তার বন্ধু এ পর্যন্ত কেউ কোনদিন সমালোচনা করে নাই। তবে গত 4 দিন আগে আমার বিরুদ্ধে সমালোচনা করে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। আমি ওই মানুষকে নাম বলবো না, কিন্তু অন্যায় ভাবে, না জেনে না শুনে সে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। আমি বলবো, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। যদি আপনি কোনো পাপ করে থাকেন, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আপনাকে নিষ্পাপ করে দেন। আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই ফেসবুক লাইভে দীর্ঘ সময় আপনারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন মন্তব্য করে স্যারের এই আলোচনাকে প্রাণবন্ত করেছেন। সর্বশেষ পর্যন্ত এখনো 40-এর উপরে দেখা যাচ্ছে দর্শক রয়েছেন এবং সকলেই আপনার এই আলোচনায় ইন্সপায়ার হয়েছে এবং আপনাকে ধন্যবাদ জানিয়েছে। এই জন্য বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী সোমবার আমরা
আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।